আমরা আগের লেকচারে আলোচনা করছি কিভাবে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার ব্যবহার করে আমরা যে কোনো একটা কস্ট ফাংশন ইউজ করে আমরা এই বিভিন্ন জেনারেটরের মধ্যে আমরা লোডগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। অর্থাৎ আমরা এর আগের লেকচারে আমরা কিছু যে সলিউশন মেথড ইউজ করছি, ডিরেক্ট সলিউশন মেথড, এই ধরনের সলিউশন মেথড ইউজ করে আমরা কিভাবে আমরা এই ইকোনমিক লস ডিসপ্যাচ করতে পারি সেটা আমরা আলোচনা করছি। এই লেকচারে আমরা নতুন একটা মেথড দেখব, এটাকে বলা হয় ল্যামডা আইটারেশন সলিউশন মেথড। যেহেতু এই মেথডের সাথে আইটারেশন আছে, সুতরাং এই মেথড আমাদের আইটারেশন প্রসেস ফলো করে আমাদের প্রবলেম সলভ করতে হয়। তো ডিরেক্ট সলিউশন মেথড এটার বিভিন্ন সীমাবদ্ধতা আছে। ডিরেক্ট সলিউশন মেথড কাজ করে কেবলমাত্র যেখানে ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ লিনিয়ার, অর্থাৎ ইনক্রিমেন্টাল কস্ট কার্ভটা যদি লিনিয়ার থাকে তাহলে দেখা যায় যে ডিরেক্ট সলিউশন মেথড ঠিকমতো কাজ করে। অথবা আমাদের এখানে যদি কোনো জেনারেটরের মধ্যে কোনো ধরনের লিমিট না থাকে, অর্থাৎ জেনারেটর লিমিট যেগুলো আমরা বলতেছি, আমরা সামনে দেখবো জেনারেটর লিমিটগুলি, যেমন জেনারেটর বিভিন্ন ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, যে এই থেকে এত ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ, এরকম বিভিন্ন কনস্ট্যান্ট থাকে। এই ধরনের জেনারেটরের লিমিটেশন যেখানে না থাকে এবং যেখানে ইনক্রিমেন্টাল কস্ট কার্ভগুলো লিনিয়ার থাকে, সেখানে কেবলমাত্র এই ডিরেক্ট সলিউশন মেথড প্রপারলি কাজ করে। তো সমস্ত ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমাদের নন লিনিয়ার ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ এবং বিভিন্ন ধরনের লিমিটেশন সহ বিভিন্ন ধরনের সকল ধরনের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমরা একটা সলিউশন প্রসিডিউর আজকে আলোচনা করব, যেটাকে বলা হয় ল্যামডা আইটারেশন সলিউশন মেথড। তো এই ল্যামডা আইটারেশন সলিউশন মেথড এইখানে মূলত ওই ল্যামডার যে ভ্যালু আমরা দেখছি আগের ইকুয়েশনগুলোতে, ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারে ল্যামডার যে ভ্যালু আমরা দেখছি, এই সলিউশন মেথডে যে সমস্ত জায়গায় নন লিনিয়ার ইনক্রিমেন্টাল কার্ভ আছে বা যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়, ল্যামডার ভ্যালুকে আমরা এখানে অ্যাজিউম করে নিব কিভাবে, যে প্রথমে এই ল্যামডার ভ্যালুকে দুইটা মান ধরব, একটা হলো ল্যামডার আপার ভ্যালু আর একটা হলো লোয়ার ভ্যালু। এই দুইটা মান ধরে আমরা একটা নির্দিষ্ট অ্যালগোরিদম ফলো করে আলটিমেটলি একটা ল্যামডার ভ্যালুতে গিয়ে পৌঁছবো বাই ইউজিং আইটারেশন প্রসেস। আইটারেশন প্রসেস জিনিসটা কি আমরা জানি, যে অ্যাজিউম মান ধরতে হয়, ওই মান ইনসার্ট করতে হয়, এইভাবে আমাদের প্রোগ্রাম চালাইতে হয় এবং ফাইন যে রেজাল্ট আসে সেই রেজাল্ট নিয়ে আবার নতুন যে অ্যাজাম্পশন আসে সেই অ্যাজাম্পশন আবার ব্যবহার করতে হয়। এইভাবে প্রসেস বারবার রিপিট হইতে 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 এক সময় গিয়ে আমরা ফাইনাল রেজাল্ট পাই। তো আমরা এইভাবে এই প্রবলেমগুলো সলভ করে থাকি। আমরা এর অ্যালগরিদমটা আমরা দেখি আমাদের এই পরের স্লাইডে। এটা হলো আপনার ল্যামডা আইটারেশন অ্যালগরিদম, ঠিক আছে? তো এই অ্যালগরিদম কিভাবে কাজ করতেছে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ খেয়াল করে দেখি, এখানে দুটা ভ্যালু আছে, একটা হলো ল্যামডা এল আর একটা হলো ল্যামডা এইচ। ল্যামডা এল এটা দিয়ে বোঝাইতেছে আমরা কি লোয়ার বাউন্ড, অর্থাৎ ল্যামডার লোয়ার ভ্যালু, এবং ল্যামডা এইচ দিয়ে বোঝাইতেছে ল্যামডার হায়ার ভ্যালু। এই মানগুলো আমাদের এমনভাবে ধরতে হবে যেন নিচের এই সমীকরণ দুইটা ট্রু হয়। যেমন ধরো ল্যামডা মানটা এমনভাবে ধরবো, এখানে এল এর মানটা, ল্যামডা এল এর মানটা এমনভাবে ধরতে হবে যেন এই সমীকরণ ট্রু হয়, এবং ল্যামডা এইচ এর মানটা এমনভাবে ধরতে হবে যেন এই সমীকরণের মানটা ট্রু হয়। অর্থাৎ ল্যামডা এল এর এমন একটা মান আমরা প্রথমে ধরে নিব, অনুমান করে ধরে নিব, যে মানের জন্য এই ফাংশন অফ পিজিআই ফাংশন অফ ল্যামডা এল, এখানে যদি আমি মান ইনসার্ট করি তাহলে এই সমীকরণ থেকে এই টোটাল ডিমান্ড অর্থাৎ পিডি যদি আমি মাইনাস করি তাহলে এই ভ্যালুটা আসবে নেগেটিভ। এই কন্ডিশনে ল্যামডা এলটা ধরতে হবে। আবার ল্যামডা এল এর এমন একটা হায়ার ভ্যালু ধরতে হবে যে কন্ডিশনে এই মানটা ক্যালকুলেশন করার পর পিডি মাইনাস করলে ভ্যালুটা আসে পজিটিভ, ঠিক আছে? এই ফাংশনটা কি, এই ফাংশনটা কি কিছুক্ষণ পরে আমরা দেখব, ঠিক আছে? পিজিআই ফাংশন অফ ল্যামডা এল, এই পিজিআই ফাংশনটা কোনটা এবং এই পিজিআই ফাংশনটা কোনটা এটা আমরা সামনে দেখব কিভাবে আমরা পিজিআই ফাংশনটা বের করি। একটা বিষয় আমি বলে রাখি,
এই লেকচারগুলো বুঝতে গেলে অবশ্যই পাওয়ার সিস্টেম অপটিমাইজেশন যে অধ্যায়টা, অর্থাৎ আমাদের অপটিমাইজেশনের যে অধ্যায়টা আমরা আলোচনা করছি প্রথম লেকচার 1 এবং লেকচার 2-তে, সেটা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। এই অপটিমাইজেশন না বুঝলে এই লেকচারগুলো ভালোভাবে বোঝা যাবে না, কারণ এই টোটাল প্রসেসটাই হলো অপটিমাইজেশনের উপরে। কারণ এই প্রবলেমগুলোই হলো আমাদের মিনিমাইজেশন প্রসেস। আমাদের এগুলোকে অপটিমাইজ করে মিনিমাম ভ্যালুটা বের করতে হয়। সুতরাং ওই অপটিমাইজেশনের ব্যবহার সব জায়গায় আছে। আর 2 নাম্বার, এখানে যেহেতু ম্যাথমেটিক্সের ব্যবহার বেশি, আমাদের বেশ কিছু ক্ষেত্রে আমরা হয়তো ডিটেলস এত বুঝাইতে পারবো না। তো এগুলো একটু বাসায় হোমওয়ার্ক করতে হবে, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, ম্যাথগুলো একটু খাতায় করতে হবে। তারা হলে এই এত ডিটেলস ম্যাথ, এই এই আইটারেশন প্রসেসের ম্যাথগুলো, বিশেষ করে একই ম্যাথ বারবার, একই জিনিস বারবার রিপিট করতে হয়, এগুলো সেভাবে সলভ করা সম্ভব না। ঠিক আছে, এখানে দেখানো সম্ভব না। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে খাতায়। আচ্ছা, যাই হোক, আমরা আসি। তো আমাদের এই আইটারেশনের প্রসেসের প্রথম ধাপে আমরা যে কাজটা করব সেটা হলো ল্যামডা এন এবং ল্যামডা এস, এই সমীকরণ এবং এই সমীকরণের আলোকে আমরা সিলেক্ট করে নিব। এরপর আমরা প্রোগ্রামে ঢুকে পড়ব। প্রোগ্রামে আমরা এখানে একটা ডো হোয়াইল লুপ চালাবো। আমরা ডো হোয়াইল লুপের ক্ষেত্রে জানি যে এই লুপের প্রথম ইনস্ট্রাকশনটা 100% এক্সিকিউট হয়, পরবর্তী ইনস্ট্রাকশনগুলো কন্ডিশনের উপর বেসড করে এক্সিকিউট হয়। যদি কন্ডিশন ব্রেক করে ফেলে তাহলে ওই প্রোগ্রাম থেকে, ওই লুপ থেকে প্রোগ্রামটা বের হয়ে যায়। এটা আমরা ডো হোয়াইল লুপের ক্ষেত্রে জানি। তো এখানে আমাদের কন্ডিশনটা হলো ল্যামডা এস মাইনাস ল্যামডা এল মডুলাস অফ ল্যামডা এস মাইনাস ল্যামডা এল ইজ গ্রেটার দেন এপসাইলন। এখন প্রশ্ন হলো, ল্যামডা এস তো আমরা চিনছি, ল্যামডা যেটাকে আমরা ধরে নিছি, ল্যামডা এলও আমরা চিনি, ল্যামডা এল কে আমরা যেটা ধরে নিছি, ল্যামডা এস কে ধরে নিছি এই সমীকরণের আলোকে, এবং ল্যামডা এল কে ধরে নিছি আমরা এই সমীকরণের আলোকে, তাই না? যদি এইটার বিয়োগফল শূন্যর চেয়ে ছোট হয় তাহলে এই মানটা হলো ল্যামডা এল, এটা ধরে নিব ল্যামডা এল। যদি এমন একটা মান বসাইলে এই ভ্যালুটা যদি শূন্যের চেয়ে বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে এটা হলো আমাদের ল্যামডা এইচ। এই ল্যামডা এইচ এবং ল্যামডা এল দুইটার বিয়োগফল হবে আমাদের এপসাইলনের চেয়ে বড়। এটা হলো আমাদের শর্ত। হোয়াট ইজ এপসাইলন? এটা হলো আমাদের টলারেন্স। টলারেন্স জিনিসটা কি? যে আইটারেশন প্রসেসে আমাদের এক সময় ল্যামডা এইচ এবং ল্যামডা এল কাছাকাছি এসে যাবে, অর্থাৎ ল্যামডা এইচ ইকুয়াল টু ল্যামডা এল হয়ে যাবে, প্রায় ল্যামডা এইচ ইকুয়াল টু ল্যামডা এল হয়ে যাবে। কিন্তু ল্যামডা এইচ ইকুয়াল টু এক্সাক্ট ল্যামডা এল হইতে গেলে আমাদের বিশাল আইটারেশন করতে হয়। ঠিক আছে, আইটারেশন প্রসেস চলতে চলতে একবার, দুইবার, 5 বার, 10 বার, 15 বার এরকম আইটারেশন করার পর দেখা যাবে যে দুইটা ভ্যালু প্রায় সমান হয়ে গেছে। তো প্রায় সমান হয়েছে, তাও সমান হয় নাই, মানে কাছাকাছি আসবে। ঠিক আছে, এক্সাক্ট আসবে না। এই কারণে আমরা যদি এখানে একটা টলারেন্স না ধরি তাহলে দেখা যাবে যে অনেক লম্বা আইটারেশন হয়ে যাবে। এই কারণে আমরা এখানে একটা অতি ক্ষুদ্র একটা মান আমরা টলারেন্স হিসেবে ধরে নিই, অর্থাৎ ল্যামডা এস এবং ল্যামডা এল এর মধ্যে ডিফারেন্স যদি এই অতি ক্ষুদ্র মানের সমান হয়ে যায়, তখনই আমরা বুঝে নিব যে আমাদের এই প্রোগ্রাম সাকসেস, এই প্রোগ্রামের এখান থেকে প্রোগ্রামটা তখন বের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তাই আইটারেশনটা আমাদের লম্বা টাইম চালাইতে হবে। কারণ হলো এই টলারেন্সের মানটা খুবই নগণ্য থাকে, যেমন ধরো 0.00005, 0.000000001, এরকম অতি কম একটা মান, ছোট একটা মান থাকে, অর্থাৎ যেটা আসলে আলটিমেটলি সমানই ধরা চলে। কিন্তু আমাদের প্রোগ্রামের সুবিধার্থে, যেহেতু আসলে আমাদের থিওরিটিক্যালি কখনোই সমান আসে না, আইটারেশন চলতেই থাকে, সামান্য হলেও ডিফারেন্স থাকে। এই কারণে আমাদের থিওরিটিক্যালি এই প্রোগ্রামটা যেন একসময় ব্রেক হয়ে যায়, এই কারণে আমাদের এখানে একটা টলারেন্স লেভেল আমাদের রাখতে হয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামের কন্ডিশন হলো এটা, ল্যামডা এস থেকে ল্যামডা এল বাদ দিলে এই বিয়োগফলটা অবশ্যই এপসাইলনের চেয়ে বড় হবে, যেখানে এপসাইলন হলো একটা টলারেন্স, যেটা একটা ক্ষুদ্র মান, এটা প্রোগ্রামারের উপর ডিপেন্ড করে, প্রোগ্রামার এই টলারেন্সটা কত রাখবে সেই অনুযায়ী তার প্রোগ্রাম চলবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কি করব? তাহলে লুপটা চালাই দিলাম। এরপরে লুপ চালানোর পর প্রথম স্টেপে যেটা কাজ করবে সেটা হলো এই দুইটা ল্যামডার গড় বের করবে, ল্যামডা এস প্লাস ল্যামডা এল ডিভাইডেড বাই 2 গড় করবে। গড়ের মানটা দিলাম ল্যামডা এম। এখন এই ল্যামডা এম এর মানটা আমার এই ইকুয়েশনে বসাবে, ইফ, ঠিক আছে, মানে এটা বসানোর পর এই কন্ডিশন, ইফ এলস ইফ লুপ চালু হয়ে যাবে। ইফ লুপ কি করবে? আমাদের এই কন্ডিশনটা টেস্ট করবে, অর্থাৎ
আমাদের এই যে কন্ডিশনটা, ঠিক আছে, ল্যামডা ইজ এর যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা টেস্ট করবে। ল্যামডা এম এর মানটা এই সমীকরণে বসাই দিয়ে দেখবে এটা কি পজিটিভ আসে। যদি পজিটিভ আসে তার মানে কোনটা, মানে হলো এই ল্যামডা এইচ এর সমীকরণ, অর্থাৎ তখন ল্যামডা এইচ এর নতুন মান হয়ে যাবে ল্যামডা এম। ল্যামডা এইচ এর মানটা তখন ল্যামডা এম এ ঢুকে পড়বে। যদি এটা ফলস হয়, যদি এটা ট্রু না হয়, অর্থাৎ তাহলে কি হবে, তাহলে পরের সমীকরণ আসবে, সেটারে টেস্ট করবে। এই মানটা যদি সিরিজটা ছোট হয় তাহলে কি আসবে, তখন হলে যে ল্যামডা এল এর সমীকরণ এটা, মানে ল্যামডা এল, তাহলে ল্যামডা এল এর মধ্যে তখন এই মানটা ঢুকে পড়বে। তাহলে হয় এটা ট্রু হবে, না হলে এটা ট্রু হবে। এই অনুযায়ী এই ল্যামডা এম এর মান এটা ঢুকে পড়বে। ঢুকার পরে আবার এখন এটাকে কম্পেয়ার করবে, এখানে আবার চলে গেল, এখানে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে আবার দেখবে নতুন লুপ শুরু হইলো, কম্পেয়ার করে দেখবে এটা অ্যাপসাইলেন্স এর বড়। যদি এখনো কন্ডিশন ট্রু থাকে, অ্যাপসাইলেন্স এর বড় হয়, তখন আবার এটা চলবে। এই দুইটার আবার নতুন ভ্যালুতে পাইলো ল্যামডা এস বা ল্যামডা এল, এটার আবার গড় করবে, গড় করে ল্যামডা এম বাইর করে সিমিলার প্রসেস আবার যাবে, যায় আবার এরকম লুপ চলবে যতক্ষণ পর্যন্ত না এই লুপটা ফলস প্রমাণিত হয়েছে। অর্থাৎ এটা যতক্ষণ পর্যন্ত সমান বা ছোট না হয়ে যাবে, অ্যাপসাইলেন্সের সমান বা অ্যাপসাইলেন্সের ছোট না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে ফাইনালি ল্যামডার যে ভ্যালুটা আমরা পাবো, এই ভ্যালুটাই আমরা ব্যবহার করব। ঠিক আছে, ওইটাই আমাদের চূড়ান্ত ভ্যালু। এখন ওই ল্যামডার মানটা আমরা এই পিজিআই এর ফাংশনে বসাই দিলে আমরা পিজিআই পেয়ে যাব। জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 3 প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাংশন আছে। আলাদা আলাদা ফাংশনের মানগুলো বসাই দিলে আমরা প্রত্যেকের জন্য কি কি পরিমাণ লোড আমাদের ডিস্ট্রিবিউট করা দরকার ওই লোডটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা एग्जांपल দেখি নিচে। আচ্ছা, एग्जांपल দেখার আগে এই যে কাজগুলো বললাম এগুলো আমরা একটু গ্রাফিক্যালি দেখি। মনে করো তিনটা জেনারেটর আছে, তিনটা জেনারেটর। এটা হলো আমাদের এক নাম্বার জেনারেটর, যেটার নাম দিচ্ছি আমি এখানে আমাদের এর টোটাল মেগাওয়াট হলো P1। এটা হলো দুই নাম্বার জেনারেটর, এটা হলো তিন নাম্বার জেনারেটর। এটা আমাদের হলো ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ, ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ ডলার পার মেগাওয়াট আওয়ারে। ঠিক আছে, আর এটা হলো আমাদের মেগাওয়াট। তো গ্রাফটা যদি প্রথম জেনারেটরের জন্য গ্রাফটা এরকম হয়েছে, দ্বিতীয় জেনারেটরের জন্য গ্রাফটা এরকম হয়েছে, তৃতীয় জেনারেটরের জন্য গ্রাফটা এরকম হয়েছে। ঠিক আছে, তাহলে এই তিনটার মিনিমাম যে পয়েন্টটা, অর্থাৎ এটা অপটিমাম যে পয়েন্ট, মনে করো এই পয়েন্ট হলো অপটিমাম পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে তিনটা জেনারেটরে আমাদের কি বলে এটাকে ইনক্রিমেন্টাল কস্ট কার্ভটা মিনিমাম। যেমন ধরো এই সমীকরণ এটা এখান থেকে শুরু হয়েছে, নিচের নামার তো অপশন নাই, তাহলে এটাই সবচেয়ে মিনিমাম। ঠিক আছে, এটা সবচেয়ে মিনিমাম পয়েন্ট। তো এই মিনিমাম পয়েন্টে আমার তাহলে টোটাল প্রোডাকশন কত, টোটাল প্রোডাকশন আমি পাইতেছি PR ইকুয়াল টু আচ্ছা টোটাল ডিমান্ড তাহলে কত আসতেছে, তাহলে P1 প্লাস P2 প্লাস P3, এই তিনটার এভারেজ, তিনটাকে আমি সাম করলাম। ঠিক আছে, এটা। এখন ধরো আমার যদি কস্ট কার্ভটা উপরের দিকে শিফট করি, উপরের দিকে শিফট করলে কি হবে, আমাদের এই ভ্যালুগুলো বাড়তে থাকবে, এই ভ্যালুগুলো বাড়তে থাকবে, এটা বাইরে যাবে। ঠিক আছে, এটা বাইরে যাবে। উপরের দিকে শিফট করলে, নিচের দিকে শিফট করলে কি হয়, এটা তাহলে কমতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ল্যামডার মান বসায় আমরা একটা মিনিমাম পয়েন্ট আমরা এখানে বের করব। এখানে PG1, PG2 এবং PG3 তিনটা মিনিমাম আমরা পয়েন্ট পাবো। এই যে PG1 ল্যামডার মান বসায় এখন, তাহলে PG1 পাবো, তারপর PG2 পাবো, PG3 বা টোটাল জেনারেশন আমরা পাই যাব। তাহলে এটা হলো আমাদের এক নাম্বার কি বলে জেনারেটরের জন্য জেনারেশন PG1, দুই নাম্বার জেনারেটরের জন্য জেনারেশন PG2, তিন নাম্বারের জন্য PG3। ঠিক আছে, জেনারেশন মানে কি, মানে টোটাল ডিমান্ডটা ডিস্ট্রিবিউট করলাম আর কি। অর্থাৎ টোটাল যদি 1000 মেগাওয়াট আমাদের ডিমান্ড থাকে, তাহলে PG1 এর ভ্যালু হলো প্রথম জেনারেটরের জন্য অপটিমাম, মানে আমাদের অ্যাকসেপ্টেবল ডিমান্ড, মানে যেটুকু আমরা প্রথম জেনারেটরে রাখলে আমাদের কস্ট মিনিমাইজ হবে। ঠিক আছে, তাহলে PG2 এর জন্য কি পাইলাম, যে ভ্যালুটা পাবো ওইটা হলো আমাদের দ্বিতীয় জেনারেটরের জন্য অ্যাকসেপ্টেবল ডিমান্ড, যেটা রাখলে ওই জেনারেটরের কস্ট মিনিমাম হবে। PG3 হলো আমাদের ওই ভ্যালুটা, যে ভ্যালুটা তৃতীয় জেনারেটরের জন্য যদি ওই ডিমান্ডটা সেট করি, তাহলে ওই জেনারেটরের জন্য কস্ট মিনিমাম হবে। ঠিক আছে, এই মনে করো এই লাইনটা হলো সেই লাইনটা। তাহলে টোটাল কস্ট আমরা এখানে আসতেছে আমাদের এই যে এটা। ঠিক আছে, টোটাল কস্ট হলো তিনটা কস্টের তিনটা যোগফল। টোটাল ডিমান্ড কোনটা, টোটাল ডিমান্ডটা হলো তিনটা ডিমান্ডটা যোগ করলে, এই তিনটা যোগ করলে P1 P2 P3 যোগ করলে
আমরা পাবো টোটাল ডিমান্ড, যেটা হলো আমাদের ধরো 1000 মেগাওয়াট। ঠিক আছে, যেটা গ্রাফিক্যালি জাস্ট এই অ্যালগরিদমের এটারে আমরা জাস্ট গ্রাফিক্যালি ল্যাম্বডা আইটারেশন অ্যালগরিদমটাকে গ্রাফিক্যালি বুঝাইলাম। ঠিক আছে, আচ্ছা এখন ল্যাম্বডা আইটারেশনের এক্সাম্পল দিই, আমরা এটাকে আলোচনা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে এখানে জেনারেশন, ডিমান্ড এগুলো নিয়ে কনফিউজিং হওয়ার কিছু নাই। আমাদের যা ডিমান্ড সেটাই জেনারেশন। ঠিক আছে, একটা জেনারেটরের যেটুকু ডিমান্ড ওইটুকু তো জেনারেশন, তাই না? মানে একটা জেনারেটর জেনারেট করতেছে যেটুকু, ওইটুকুই তো আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যেতেছে ডিমান্ডের মধ্যে দিয়ে। ঠিক আছে, মানে যেটুকু ডিমান্ড ওইটুকু জেনারেশন, ওই অনুযায়ী আমাদের এই অপটিমাইজেশনটা করতে হয়। তাহলে এখানে আমরা যে দেখতেছি P1 P2 P3, এটা হলো আমাদের জেনারেটরের 1 এর জেনারেশন, ওইটা তারই ডিমান্ড, মানে ও তার জন্য বরাদ্দ ডিমান্ডই তার জেনারেশন। জেনারেটর 2 এর জন্য বরাদ্দ ডিমান্ডই তার জেনারেশন, 3 এর জন্য বরাদ্দ ডিমান্ডই তার জেনারেশন। তাহলে তিনটা জেনারেশন যোগফল সমান সমান টোটাল জেনারেশন। ঠিক আছে, বা টোটাল ডিমান্ড। ঠিক আছে, এইভাবে আমাদের কি বলে ডিমান্ড অনুযায়ী আমরা জেনারেটরের মধ্যে দিয়ে ডিমান্ডগুলোরে ভাগ করে দেই, যেন আমরা অপটিমাম কস্ট আমরা পাই, অর্থাৎ আমাদের প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচ যেন সবচেয়ে কম হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের পরের প্রসেসে যাই, একটা এক্সাম্পল দেখি। এটাকে বলা হয় ল্যাম্বডা আইটারেশন এক্সাম্পল। আচ্ছা, মনে করি আমাদের তিনটা জেনারেটর আছে, তিনটা জেনারেটরের ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন দেয়া আছে এখানে। এক নাম্বার জেনারেটরের জন্য ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন IC1, IC2 দুই নাম্বার জেনারেটরের জন্য, IC3 তিন নাম্বার জেনারেটরের জন্য। এই ইনক্রিমেন্টাল কস্ট ফাংশনটা আমরা কই থেকে পাইছি? এটা পাইছি হলো আমাদের ওই আগের স্লাইডের ফলাফল থেকে। ঠিক আছে, এই যে আমরা আগে যেটাকে সলভ করছি, এই যে এখানে আমরা খেয়াল করে দেখি, এই যে আমাদের আগের লেকচারে যেটা সলভ করে আসছি, এই যে এখান থেকে সলভ করছি না, এটা জাস্ট এই ইকুয়েশন থেকে। এটাই হলো আমাদের কি ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন। মানে কস্ট ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাই ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন। এটি হলো আমাদের ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন। এই সমীকরণে এই ল্যামডাটাকে আমরা এই অপোজিট সাইডে নিলাম, তাহলে এটা সমান সমান ল্যামডা এই 15 প্লাস 0.06 PG2 সমান সমান ল্যামডা এভাবে লিখতে পারি। এভাবে 3 নাম্বার জেনারেটরের জন্য একটা ল্যামডার ভ্যালু পাই। তো এই ইকুয়েশন থেকে আমরা ওই ইকুয়েশনগুলো আমরা পাইছি। এখানেও ধরো এখানে ধরে নিলাম এটা হলো 1 নাম্বার জেনারেটরের জন্য, ল্যামডাটারে ডান সাইডে নিয়ে নিলাম, তাহলে ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন 2 নাম্বার জেনারেটরের জন্য ধরলাম এটা, 3 নাম্বার জেনারেটরের জন্য ধরলাম এটা, ল্যামডাটারে ডান সাইডে নিয়ে নিলাম। তাহলে কি এই সবগুলোর মানে কি ল্যামডা। ঠিক আছে, তো আমাদের এই অ্যালগরিদমে দেখি, অ্যালগরিদমে আমার কি করতে হবে? অ্যালগরিদমে যে কাজটা করতে হবে, অবশ্যই ল্যামডার একটা ফাংশন তৈরি করতে হবে, অর্থাৎ পিজিআই ফাংশন অফ ল্যামডা তৈরি করতে হবে। অর্থাৎ ল্যামডা ভেরিয়েবল দিয়ে পিজিআই এর একটা ফাংশন জেনারেট করতে হবে। তাহলে ওই ইকুয়েশনগুলো থেকে আমরা এখন এই ফাংশনটা জেনারেট করতে পারবো। কিভাবে করতে পারবো খেয়াল করে দেখো, এই যে এই সমীকরণ থেকে পিজিআই ইকুয়াল টু লিখতে পারি পিজি1 এর জন্য, একটা জেনারেটরের জন্য পিজি1 ফাংশন অফ ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি এখান থেকে ল্যামডা মাইনাস 15 ডিভাইডেড বাই 0.2। এই যে এই সমীকরণ থেকে আমি এই ফাংশনটা পাইলাম। এই 2 নাম্বার সমীকরণ থেকে আমি পাবো হলো এই 2 নাম্বার এটা এই ফাংশনটা। 3 নাম্বার সমীকরণ থেকে পাবো হলো এই তিনটা। 3 নাম্বার সমীকরণ আমি অ্যাজিউম করে দিছি। ঠিক আছে, মনে করি এটা আমার দেয়া আছে, পরীক্ষায় দেয়া থাকে, তাহলে এটাকে আমি এভাবে অ্যাজিউম করে দিই। আর এর শর্ত কি? কনস্ট্যান্ট হলো তিনটা জেনারেটরের টোটাল জেনারেশন সমান সমান 1000 মেগাওয়াট। ঠিক আছে, অর্থাৎ জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 3 তিনটার টোটাল জেনারেশন ইকুয়াল টু 1000 মেগাওয়াট। এই 1000 মেগাওয়াটকে এখন আমার তিনটা জেনারেটরের মধ্যে ভাগ করে দিতে হবে, এমনভাবে ভাগ করতে হবে যেন আমার এই কস্টটা সবচেয়ে মিনিমাম হয়, অর্থাৎ আমাদের এই কি বলে প্রোডাকশন কস্ট সবচেয়ে যেন মিনিমাম হয়, সবচেয়ে কম খরচে যেন আমি এই পাওয়ারটা জেনারেট করতে পারি। এটাই আমার ইকোনমিক লোড ডিসপ্যাচ। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে এই তিনটা ফাংশনকে আমি এই ল্যামডার ফাংশন আকারে প্রকাশ করলাম, পিজিআই ফাংশন PG1 PG2 PG3 ফাংশন আকারে প্রকাশ করলাম। এরপরে স্টেপটা কি আমাদের? এরপরে স্টেপে যেটা আছে অ্যালগরিদমে, এখন আমাকে ধরতে হবে এই ল্যামডা এল এবং ল্যামডা এস কে এমনভাবে ধরতে হবে যেন এই কন্ডিশন এবং এই কন্ডিশন ফুলফিল করে। তো আমরা সেই কাজটা আবার এখানে করি।
খেয়াল করে দেখতে আমাদের পরের স্লাইডে, হ্যাঁ এই যে ল্যামডা ইটারেশন এক্সাম্পলে পরের স্লাইডে আমরা দেখতেছি যে এখন আমাদের ল্যামডা এল এবং ল্যামডা এইচ কে ধরতে হবে, এমন ভাবে ধরতে হবে যেন এই কন্ডিশন এবং এই কন্ডিশন ফুলফিল করে। এটা হলো ল্যামডা এল এর জন্য, এটা হলো ল্যামডা এইচ এর জন্য। তো মনে করি প্রথমে ল্যামডা এল ইকুয়াল টু 20 দিলাম, র্যান্ডম একটা মান ধরবা, মানে এমন একটা মান যে মানের জন্য এটা নেগেটিভ আসে, ল্যামডা এল এর জন্য এটা যেন 0 থেকে ছোট আসে অর্থাৎ নেগেটিভ আসে। তাহলে এখন এই ল্যামডা এল এর মানটা এই সমীকরণে বসাবো, এই সমীকরণে বসাবো। পিজিআই মানে কি? পিজিআই মানে হলো তিনটা জেনারেটর, একটা হলো পিজি1, পিজি2, পিজি3। ওই যে আগের স্লাইডে তিনটার মান আমরা বের করছি, একটা হলো পিজি1, এই যে পিজি2, পিজি3। এই তিনটা মানের মধ্যে আমি ল্যামডা এল এর মান বসাই দেব। বসাই দিলে আমি এই সমীকরণ, এটা হলো পিজি1 এর জন্য, এটা পিজি2 এর জন্য, পিজি3 এর জন্য। মাইনাস কি? মাইনাস হলো ডিমান্ড, মাইনাস হলো ডিমান্ড হলো পিডি 1000, এই যে মাইনাস পিডি 1000। তো এই সমীকরণে ল্যামডা আর মানটা বসাই দিলাম, 20 বসাবো। এখানে ল্যামডা এল সমান 20, তাহলে 20 বসাবো, এখানে 20, এখানে 20, এখানে 20 বসাবো। বসাইতে ক্যালকুলেশন করে দেখতেছি মাইনাস 670 মেগাওয়াট। এটা কি? মাইনাস, অর্থাৎ 0 থেকে ছোট। তাহলে আমার ধরার ঠিক আছে। যদি মনে করো এটা মাইনাস না আসতো তাহলে আরো ছোট মান ধরতাম, ঠিক আছে? এমন একটা মান ধরতাম যাতে এখানে এটা মাইনাস আসে। আচ্ছা, এখন ল্যামডা এইচ ধরতে হবে। ল্যামডা এইচটা ধরতে হবে যেন এমন ভাবে যেন এটা 0 থেকে বড় হয়। মনে করি ল্যামডা এইচ তোমার 30, র্যান্ডম একটা মান ধরলাম। বসায় আমি সিমিলার ওয়েতে এই সমীকরণে 30 বসাবো, এখানে কইরা দেওয়া হয় না, একবারে করছে বাস। এই সমীকরণ নাই, এখানে মান বসায় এখানে ল্যামডা জায়গায় 30 বসাবা। 30 বসাইলে আমরা পাইতাছি 1230 মেগাওয়াট, এটা পজিটিভ মান। সুতরাং ঠিক আছে আমার। এখানে কত বড় কত ছোট আসে এটা বিষয় না, এখানে মাইনাস আর এখানে প্লাস আসলেই হইলে। এখানে যদি 1 লক্ষ আসতো, এটা যদি মাইনাস 2 লক্ষ আসতো তারপরেও হইতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অর্থাৎ এমন একটা মান ধরবা যেটা বড় হয় ছোট হয়, অর্থাৎ একবার ল্যামডার মান এমন ধরবা যেন এখানে মাইনাস আসে, আবার ল্যামডার মান এমন ধরবা যেন এখানে প্লাস আসে। তাহলে আমাদের মান বসানো ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যন্ত হইল। আচ্ছা, এরপরে তাহলে আমাদের কি, এখন আমার প্রোগ্রামের মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ, আমরা ওই অ্যালগরিদমটাকে একটু খেয়াল করে আবার অ্যালগরিদমের এরপরের স্টেজে যেটা আছে সেটা হলো, এখন আমরা যে ল্যামডা এল এবং যে ল্যামডা এইচটাকে অ্যাজিউম করলাম, ওই ল্যামডা এল এবং ল্যামডা এইচ এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালু দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। যদি ল্যামডা এইচ মাইনাস ল্যামডা এল যদি এপসাইলনের চেয়ে বড় হয় তাহলে আমাদের লোক অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি আমাদের এরপরের স্টেপে আমরা কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই স্টেজ থেকে আমরা এখানে ল্যামডা এল সমান সমান 20 ধরছি এবং ল্যামডা এইচ সমান সমান 30 ধরছি। তাহলে আমরা পরের স্টেজে আমরা টলারেন্স, অর্থাৎ একে বলা হয় পিক কনভারজেন্স টলারেন্স, এপসাইলনকে বলা হয় পিক কনভারজেন্স টলারেন্স, ঠিক আছে? এই পিক কনভারজেন্স টলারেন্স সমান সমান ধরে নিলাম 0.00005 এত ডলার পার মেগাওয়াট আওয়ার। তো এটা কি? এটা হলো আমাদের একটা র্যান্ডম ভ্যালু, এপসাইলনের একটা র্যান্ডম মান ধরে নিব ডিজাইনারের উপর ডিপেন্ড করে। আইটারেশন থামানোর জন্য আমাদের এপসাইলনের একটা খুবই নেগলিজিবল একটা মান লাগে, সেটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে? তারপরে এখন আমরা আইটারেশন শুরু করে ফেলি। প্রথমে আমাদের প্রোগ্রাম চেক করবে ল্যামডা এইচ মাইনাস ল্যামডা এল এর মান এপসাইলনের চেয়ে বড় কিনা, তাই না? এখন অবশ্যই আগের সমীকরণে ল্যামডা এইচ এর মান হলো আমাদের কত 30 আর ল্যামডা এল মানে হলো 20, দুইটার মান ডিফারেন্স হলো 10। অবশ্যই এটা এপসাইলনের চেয়ে বড়, কারণ এপসাইলন হলো এত। সুতরাং এরপরে স্টেজের কাজটা হলো এই দুটোর গড় করা। তাহলে এইচ 30 যোগ 20 সমান 50 ভাগ 2 সমান সমান 25। তাহলে ল্যামডা এম পাইলাম 25। এখন যেহেতু ল্যামডা এম 25 পাইছি, এই ল্যামডা এম এর মানটা এখন এই সমীকরণে বসাই দিলাম পিজিআই 20 মাইনাস 100। পিজিআই মানে কি? পিজি1, পিজি2, পিজি3। এই পিজি1, পিজি2, পিজি3 ভ্যালু কোনটা? ওই যে এই ভ্যালুগুলা, ঠিক আছে? এই ভ্যালুগুলা। তো এই সমীকরণে ল্যামডার মান এখন আমরা 25 বসাবো। 25 বসায় 25 বসায় 25 বসায় আমরা সমীকরণের এক্সাক্ট ভ্যালু বের করব। এর এক্সাক্ট ভ্যালুটা আসলে কত আমাদের এখানে? 280। তো এখানে জাস্ট এই ম্যাথগুলো করে নিছে, ঠিক আছে? এটা করে নিবা, একবারে দেখাই দেওয়া হয়েছে, এত কিছু ভাঙে দেখানো সম্ভব না। এটা হলো 280। তাহলে এটা যেহেতু 280 পাইলাম এই ভ্যালুগুলো বসায়, সুতরাং
আমাদের এটা কি পজিটিভ, 280 কি একটা পজিটিভ সংখ্যা, যেহেতু পজিটিভ সংখ্যা সুতরাং আমাদের ওই অনুযায়ী অ্যালগরিদম অনুযায়ী অবশ্যই ল্যামডা এম এর মানটা ল্যামডা এইচ এর মধ্যে রেখে দিতে হবে। ল্যামডা এম এর মান ছিল 25, এই যে 25, এই মানটা এখন আমি ল্যামডা এইচ এর মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে আবার আমরা লুপে চলে গেলাম। লুপে আবার এখন কম্পারিজন হবে। এখন ল্যামডা এইচ এর মান কত? 30 ছিল আগে, এখন ল্যামডা এইচ এর মান হয়ে গেল 25। তাহলে 25 মাইনাস 20 অবশ্যই এপসাইলন এর চেয়ে বড়, সুতরাং আবার দুইটার গড় করতে হবে। দুইটার গড় হলো 22.5, ঠিক আছে? দুইটার গড় হলো আমার 22.5। এই মানটাকে এখন আবার আমি এই সমীকরণে বসাই দিব। বসাই দিলে এটা মানে পাইলাম 100 মাইনাস 195, এখানে নেগেটিভ, যেহেতু নেগেটিভ সুতরাং এইখানে এই 22.5টা ঢুকে যাবে হলো ল্যামডা এল এর মধ্যে, ঠিক আছে? এর মধ্যে ঢুকে যাবে, এইভাবে ঢুকে যাবে হলো এল এর মধ্যে ঢুকে গেল। এখন এইভাবে এখন আবার এই সমীকরণের সাথে কম্পেয়ার করব। এখন 25 মাইনাস এই ল্যামডা এল কত? 22.5, 25 মাইনাস 22.5, এটা এপসাইলন এর বড়। আবার দুইটার গড় করব, গড় করে বসাই দিয়ে মান পাবো। এই মান অনুযায়ী ল্যামডা মান যদি এটার মান যদি পজিটিভ হয় তাহলে ল্যামডা এইচ এর মধ্যে ঢুকবে গড়টা, যদি মানটা যদি নেগেটিভ হয় তাহলে ল্যামডা এল এর মধ্যে ঢুকবে। এইভাবে আবার বিয়োগ হবে, বিয়োগ হয়ে আবার কম্পেয়ার করবে এপসাইলন এর বড় কিনা, যদি বড় হয় আবার এখানে এভারেজ হবে। এইভাবে আইটারেশন চলতেই থাকবে আনটিল কতক্ষণ পর্যন্ত আইটারেশন চলবে? যতক্ষণ না আমাদের এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ ল্যামডা এইচ মাইনাস ল্যামডা এল এটা যদি এপসাইলন যতক্ষণ পর্যন্ত ছোট না হয়, সমান বা ছোট, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন চলতে থাকবে। ফাইনালি ল্যামডার যে ভ্যালুটা বের হবে, অর্থাৎ ল্যামডা এম এর যে ফাইনাল ভ্যালুটা পাবো, এই ল্যামডা এম এর যে ফাইনাল যে ভ্যালু আইটারেশনে সর্বশেষ আইটারেশনে ল্যামডা এম এর যে ভ্যালুটা পাবো সেটাই হলো আমাদের সলিউশন ভ্যালু। তাহলে সলিউশন ভ্যালু অফ ল্যামডা কি থাকবে? ইকুয়াল টু ল্যামডা স্টার। মনে করো একটা স্টার একটা কাল্পনিক সংখ্যা, মানে কাল্পনিক না তো, মানে ল্যামডা স্টার আমরা ধরে নিছি। এই ল্যামডা স্টারটা এই আইটারেশনটা যদি চালাই তাহলে আমরা পাবো হলো 23.53, এটা ডলার পার মেগাওয়াট আওয়ার। তাহলে এটা হবে আমাদের ফাইনাল আইটারেশন এর ফলাফল, ঠিক আছে? তারপরে আমরা কি পাইতেছি তাহলে? ওয়ান্স ল্যামডা স্টার ইজ নোন উই ক্যান ক্যালকুলেট পিজিআই। এখন যেহেতু আমরা ল্যামডা স্টার সম্পর্কে জানি সুতরাং এই সমীকরণগুলোতে আমাদের ল্যামডার জায়গায় ল্যামডা স্টারের ভ্যালু অর্থাৎ 23.53 মান বসাই দিলে আমাদের যে ভ্যালুগুলো আসে এটা হলো আমাদের পিজি1 এর ভ্যালু, এটা হলো পিজি2 এর ভ্যালু, পিজি3 ভ্যালু। অর্থাৎ 1000 ওয়াটকে আমাদের এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যেন প্রত্যেকের মধ্যে পিজি1 এ আসে 426 মেগাওয়াট, পিজি2 তে আসে 353 মেগাওয়াট এবং পিজি3 তে আসে 221 মেগাওয়াট। এইভাবে আমাদের এইগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ঠিক আছে? তো এটি হলো আমাদের অপটিমাম সলিউশন। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জেনারেটরের মধ্যে আমাদের ডিমান্ডকে ভাগ করে দিয়ে জেনারেশন করি তাহলে সবচেয়ে কম খরচে আমরা প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে? এখন এই ল্যামডা আইটারেশন অ্যালগরিদম এর প্রগ্রেসটা আমরা এই গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে এই গ্রাফে এই এক্স অ্যাক্সিসে আমরা ল্যামডার ভ্যালু রাখছি এবং ওয়াই অ্যাক্সিসে আমরা রাখছি এরর। এরর জিনিসটা কি? এরর জিনিসটা হলো আমাদের এই ল্যামডার পার্টিকুলার ভ্যালুর জন্য আমার এই কি বলে এটাকে টোটাল জেনারেশনটা, এটা এটা কোনটা আমরা যে ইকুয়েশনটা দেখি খেয়াল করে, এই যে এই ভ্যালুগুলো, যেমন এখানে 280 আসছে, তারপর এখানে 100 মাইনাস 195 আসছে। এই যে ল্যামডার মান 25 বসাইলাম, বসানোর পরে যে ভ্যালুটা পাইলাম এটা হলো এরর। এই ল্যামডার মানটা যেমন 22.5 বসায় যে ভ্যালুটা পাইলাম এটা হলো এরর, ঠিক আছে? এটা রাখছে ওয়াই অ্যাক্সিসে। আর এই ল্যামডার মানগুলো যেমন 25, 22.5 এগুলো হলো ল্যামডার ভ্যালু, এগুলো রাখছে হলো আমি এক্স অ্যাক্সিসে। তাহলে এইভাবে যদি আমরা গ্রাফটা প্লট করি খেয়াল করে দেখো যে এক নম্বরে প্রথম আইটারেশনের ক্ষেত্রে আমাদের মান আসছে কত? 280 পজিটিভ। এই যে দেখো এটা হলো 280 মতো, ঠিক আছে? এই জন্য উপরে গেছে পজিটিভ। পরের আইটারেশনে কি আসছে? ল্যামডার মান কমে গেছে, ল্যামডার মান কমে আমার কি আসছে? 22.5 আসছিল না, তাহলে এখানে 25 আসছিল, তাহলে 30 থেকে আমাদের আচ্ছা যাই পরের আইটারেশনের জন্য এটা আসছে 22.5, ঠিক আছে? এটা এটা 25 নমুনা আসছে, তাহলে এটার 22.5 এর জন্য আমাদের ভ্যালু কত আসছে? -195। এই যে -195 আমাদের এরর আসছে।
এরপর আইটারেশন তো আমরা করি নাই, এইভাবে যাবে 3 নাম্বার যাবে, এখানে হয়তো 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এইভাবে যাইতে 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 ফাইনালি এই এররটা কমতে 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 0 এসে পড়বে। অর্থাৎ এমন একটা কন্ডিশন আসবে এই গ্রাফের, যে কন্ডিশনে ল্যামডা ইকুয়াল টু 0 যখন আসবে, অর্থাৎ 0 তে যখন আসে সেট হয়ে যাবে গা, ধরো এমন কোন একটা পজিশন, ওই পজিশনটাই হলো আমাদের চূড়ান্ত ফলাফল। ঠিক আছে, এইভাবে গ্রাফগুলো আমরা প্লট করতে থাকি। আচ্ছা, তাহলে এই জিনিসটাই আমরা যদি এখন এই গ্রাফে দেখি, আইটারেশনের বেসিসে যদি দেখি, আইটারেশন ভার্সেস এরর গ্রাফ আমরা যদি দেখি তাহলে কি পাইতেছি, এটা হলো আমাদের আইটারেশন বাড়তেছে, আমাদের গ্রাফের আমাদের এরর কমতেছে। প্রাথমিক অবস্থায় মান কত 280 আসছিল, এই যে দেখো প্রাথমিক অবস্থায় মান হলো 280, যে 250 পার হয় 280। সেকেন্ড আইটারেশনে আমাদের কি আইটারেশন বাড়তেছে, এরপরে মান কি হয়ে গেল -195, এই যে হলো -195। ঠিক আছে, তারপর আস্তে আস্তে দেখবা এখানে যাবে এখানে যাবে, আইটারেশন যত করব আমরা এগুলো তো করি নাই, যদি করো আইটারেশন করতে 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 এক সময় দিয়ে দেখবা এটা একদম স্টেডি স্টেট 0, এই যে দেখো 0, এরর 0 হয়ে যেতেছে, এরর 0 একদম 0 তে যায়, এটা স্টেডি স্টেট হয়ে যেতেছে। ওইটাই হলো আমাদের চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত রেজাল্ট। তাহলে এটা আইটারেশন যত বাড়তেছে যে তত এইভাবে এরর আস্তে আস্তে স্পাইক হইতে 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 এক সময় গিয়ে আমাদের 0 হয়ে যেতেছে। ঠিক আছে, ওকে।